আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরপি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই, মন্তব্য এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হয়েছে বললেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ না দেবার আহ্বান। ঈদের লম্বা ছুটিতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ, যাত্রা স্বস্তিদায়ক হওয়ার আশা রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষের। এবং জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শপিং মল, সবখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাপ বাড়ছে ব্যাংক পাড়াতেও। প্রবাসী আয়ে আসছে সুখবর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। রাতে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই বিপ্লবের এই নেতা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, তারপর অন্য কোনো আলোচনা। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টির। রাজধানীর বাংলা মোটরে তাদের নিজস্ব কার্যালয়ে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের অপেক্ষা। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপি নেতা। 5 আগস্টই আওয়ামী লীগের বিষয়ে জনগণ রায় দিয়েছে বলেও স্পষ্ট জানিয়ে দেন নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে দেওয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন, যতদিন রাজনৈতিক দল এক থাকবে ততদিন তিনি নিরাপদ। আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারে না, ইম্পসিবল। আমরা বলেছি যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি। 5ই আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ, এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। সারা দেশে এনসিপির নেতাকর্মী, সমর্থক ও ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এজন্য নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন তারা। এর আগে জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। মাঝারুল হক মুহাজিরের আরও একটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, এবার রাজপথেও সরব বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা।
পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। স্লোগান তোলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় রবে না। এ সময় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, নামে বেনামে কোথাও আওয়ামী লীগের কোনো কার্যক্রম চালাতে দেয়া যাবে না। যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জান দিব, কিন্তু আমাদের শাহাদাতদের সাথে, শহীদদের সাথে, গাজীদের সাথে বিশ্বাসঘাতকতা করব না। পরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা আন্দোলনের অন্যতম নেতা এবি জুবায়ের। আপনি যেই দল, যেই মত বা যেই পথের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে এই প্ল্যাটফর্ম আর সচল থাকবে না বলে জানান আরেক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের পরিচিত মুখ মোসাদ্দেক আলী। আপনারা দেখেন আমাদের রাজনৈতিক দলগুলো সেই ষড়যন্ত্রের পাতার মাঝে পা দিচ্ছে। স্পষ্ট করে বলছে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়। জামাত বলছে না, বিএনপি বলছে না, এনসিপি বলছে না। নামে বেনামে, গোপনে ওপেনে কোন ধরনের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে ফেসবুকে নিজের অবস্থান জানান দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সরকার তার সময় মতোই নির্বাচন দেবে। তবে এই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল না ধরানোর তাগিদ এই ছাত্র উপদেষ্টার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে ফ্যাসিবাদের দোসররা আবারও পুনর্বাসনের সুযোগ পায়, এমন সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে দেশের বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগের মাধ্যমে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়, বাস্তবতার নিরিখে পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবেগের মধ্য দিয়েও সমস্যা সমাধান করা যাবে না, আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। পুঁথিগত সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেন, বর্তমান সংকট সমাধানে জাতীয় নির্বাচন দেওয়াই এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই এখন সবচেয়ে জরুরি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু
টেকসই হবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের অজান্তেই সংশয় তৈরি করা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংকট থেকে উত্তরণে ঐক্য অটুট রাখতে হবে। আমার বিশ্বাস আপনারা অনেকেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গাজায় ফিলিস্তিনি শিশু ও নিরীহ জনগণকে হত্যার প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভে ফুঁসছে বাংলাদেশের মানুষ। রাজধানী সহ সারা দেশে গণহত্যাকারী ইসরায়েল সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, মানববন্ধন আর প্রার্থনা। আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার ও সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট করতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন সবাই। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুম্মার নামাজের সালাম ফেরানোর পরই এভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান মুসল্লিরা। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাকর্মীদের সাথে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইহুদি বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। হেফাজত ইসলামের নেতারা বলেন, মুসলিম উম্মার একতার অভাবে নিপীড়নের শিকার সাধারণ মুসলমানরা। ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। গাজায় ফিলিস্তিনি নিষ্পাপ শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে, এই যৌথ শক্তিকে রোধ করার জন্য বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই। ফিলিস্তিনিতে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শরীয়তপুর, ঝালকাঠি, নাটোর, জামালপুর ও নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, খেলাফত মজলিস, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদিকে ফিলিস্তিনি জনগণ ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ঈদের লম্বা ছুটিতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদের আগ মুহূর্তে একদিকে ট্রেনের টিকিটের বাড়তি চাপ এবং অন্যদিকে সড়কপথে যানজটের সংখ্যাও এর একটা বড় কারণ বলে জানিয়েছেন যাত্রীরা। এ অবস্থায় ঈদ যাত্রা অন্যবারের চেয়ে স্বস্তিদায়ক হওয়ার আশা করছেন রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন আদিন সজীব। যেন শুরু হয়েছে ঈদের ছুটি, তাই গ্রামের বাড়ি ফেরার ঢল নেমেছে স্টেশনগুলোতে। এবার ছুটিটাও একটু বেশি। বেশিরভাগ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে আরও আগেই। তাই ব্যস্ত এ নগর ছেড়ে সবুজ গ্রামে ছুটছেন রাজধানীর হাজারো বাসিন্দা। গ্রামের বাড়িতে যেতেছি, তো এর জন্য খুব ভালো লাগছে। লেটে গেলে হয়তো অনেক ভিড় থাকে, এর জন্য আগেই যাই। বলার আসলে ভাষা নাই। ঈদ তো সবার সাথে একসাথে করলে, বাবা মা, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। ঈদের সময় অনেক বড় লম্বা একটা ছুটি থাকে, আর তখন আমরা গ্রামে যাই সব কাজিনদের সাথে একসাথে ঈদ করতে। কর্মজীবীরা কাজের কারণে আটকা পড়লেও অনেকেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন নির্বিঘ্নে যাতায়াতের আশায়। ঈদ যাত্রায় যাত্রী চাপের সংখ্যাকে পাশ কাটিয়ে তাই আগেভাগেই এই ঈদের হাসি ঘরমুখ মানুষের। অনেকদিন পর বাসায় যাওয়া হচ্ছে, সো একটু আনন্দ তো অবশ্যই থাকবে, একটা এক্সাইটমেন্টও আছে। এই সময়টা একটা ভিড়টা কম থাকে, ভিড়টা কম করার জন্য ওরা কমফোর্টেবল ইউজ হয়। একই অবস্থা সড়ক পথেও। ঈদের লম্বা ছুটির সুযোগে এবার ঢাকা ছাড়তে ভিড় বেড়েছে বাস কাউন্টারগুলোতে। কাগজে কলমের হিসেবে 24-25 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু হলেও এমন চিত্র ঢাকার বাস কাউন্টারগুলোতে। এতদিন তো রোজার এতটা ঢাকায় কাটালাম, এখন একটু পরিবারের সাথে বাসায় যাই কাটাতে যাচ্ছি। প্রায় লোক 20 তারিখ থেকে যাওয়া শুরু হয়ে গেছে। 20, 21, 22, 23, 24, 25 যাচ্ছে চলে আসছে। বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারিত নন এসি এটাই করা আছে। এসিটা হলো ডেকোরেশন, যেরকম গাড়ি সেরকম ভাড়া। তবে এবারও ঈদ যাত্রায় এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ জানালেন অনেকেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শপিং মল সবখানে কেনাকাটায় বাড়তি ভিড়। চাপ বাড়ছে ব্যাংক পাড়াতেও। প্রবাসী আয়ের পরিমাণও বাড়ছে দিন দিন। ব্যবসায়ীরা বলছেন শুধু ঈদ কেন্দ্রিক লেনদেন প্রায় 2.5 লাখ কোটি টাকা। অতিরিক্ত লেনদেনের কারণে গতি বাড়ছে অর্থনীতিতে। যদিও বিশ্লেষকরা বলছেন চড়া মূল্যস্ফীতির কারণে কাঙ্ক্ষিত পর্যায়ে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে না ঈদের অর্থনীতিতে। শারফুল আলমের রিপোর্ট। আসছে ঈদ, বাড়ছে ব্যস্ততা। ঈদ উৎসবে চাই নতুন কিছু, আর তাই শিশু থেকে বৃদ্ধ সবাই এখন কেনাকাটায় ব্যস্ত। অতিরিক্ত বিক্রির আশায় বিক্রেতারাও নিয়েছেন আগাম প্রস্তুতি। ফুটপাত থেকে হাটবাজার, অলিগলির শোরুম থেকে নামি দামি শপিং মল, সব জায়গাতেই কেনাকাটার ধুম চলছে। ঈদ উল ফিতর এটা সবসময় কিন্তু মানুষের একটা প্রত্যাশার দিন, একটা আনন্দের দিন। যদিও ব্যবসা বাণিজ্য একটু চাপের মুখে রয়েছে, তাও পরিবারকে সাথে নিয়ে, সন্তানদের সাথে নিয়ে একটা ভালো ঈদ হবে এবং অর্থনীতি এটা চাঙ্গা হবে, এটাই আমাদের আশা। মূল্যস্ফীতি বেড়ে যায়, কিন্তু আমি আশা করি তারপরও যত কষ্টই হোক পরিবার, সন্তানদেরকে সাথে নিয়ে, বাবা মাকে সাথে নিয়ে সবাই ঈদ উদযাপন ভালোভাবে করবে। পরিবারের ঈদ কেনাকাটায় পিছিয়ে নেই প্রবাসীরাও। সন্তান, স্ত্রী, বাবা মায়ের জন্য বিদেশ থেকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি টাকা দেশে পাঠাচ্ছেন, ফলে নগদ অর্থের ব্যবহার বাড়ছে। পরিসংখ্যান বলছে 19 মাস পর্যন্ত 15,000 কোটি টাকারও বেশি প্রবাসী আয় দেশে এসেছে। 15 দিনে রেমিটেন্স এসেছে $1.66 বিলিয়ন। দ্যাট ইজ এ রেকর্ড। উই আর গেটিং দ্য বোনাসেস অন দ্য অকেশন অফ ঈদ, এবং এই টাকাগুলো কিন্তু সবকিছুই আমাদের এই ট্রানজাকশনসে হয়, প্রতিফলিত হয়, এবং এটার বাজার 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকার কেনাবেচার ভলিউম হবে। প্রত্যেকটা ব্যাংকের মোটামুটি তারল্য ঠিক আছে, সেই তারল্যের যে সমস্যা ছিল সেটাও অনেকখানি কমে এসছে। তো আমার মনে হয় যে সব দিক থেকে ইট উইল বি ওয়ান অফ দ্য সাকসেসফুল ইকোনমিক রিসোর্সেস ফর দ্য ঈদ। নির্দিষ্ট সীমিত আয়, সেটার অধিকাংশটি চলে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজন মেটাতে। বাকি যেটুকু থাকছে বোনাস পাওয়া বা অন্যান্য পাওয়া, সেই জায়গাটি দিয়ে হয়তো ঈদের বাড়তি কিছুটা মেটানো হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতিজনিত কারণে পণ্য মূল্যের উচ্চ মূল্য, এবং সেটাও আসলে ভোক্তাকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন করছে। এবছরের ঈদটি আসলে প্রত্যাশা মাফিক এই মুহূর্তে হচ্ছে বলে মনে হয় না। ন্যূনতম যতটুকু না করলেই না, এর মধ্যেই হয়তো মানুষজন এবার ঈদটি পার করতে চাচ্ছে। এবারের ঈদে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি রেমিটেন্স আসবে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। ক্রেতাদের উপচে পড়া ভিড় দোকানে দোকানে, তবে রয়েছে বাড়তি দামের অভিযোগ। তরিক ইসলামের রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। প্রিয়জনের মুখে ঈদের হাসি ফোটাতে বিভিন্ন মার্কেটে ছুটছে নগরবাসী। সাপ্তাহিক ছুটির দিনে মিরপুর 10 ও 1 নম্বরের ফুটপাতের দোকানে ভিড় লেগেছে ক্রেতাদের। মানে ভালো ও দামে কিছুটা কম হওয়ায় নিম্ন ও নিম্নবিত্তদের ভরসা এসব দোকান। বাড়তি দামের অভিযোগ থাকলেও বেচাকেনায় খুশি ক্রেতা বিক্রেতা সবাই। 600 থেকে 1200 টাকা পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। 9 দিন বাকি আছে, 9 দিনে আল্লাহর রহমতে যে কি বেচাকেনা ভালো হতে পারে। পায়জামা, পাঞ্জাবি, বাচ্চাদের জন্য ছোট শার্ট, গেঞ্জি এগুলো কিনতে আসছে। দাম একটু বেশি মনে হচ্ছে আর কি। দাম মোটামুটি, তবে এক রেট বলতে গেলে যা দাম চাচ্ছে 50-100 টাকা ছাড় দিচ্ছে, এর বেশি ছাড় দিচ্ছে না। একই অবস্থা রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে। বিভিন্ন পণ্যের মধ্য থেকে পছন্দের পোশাক বেছে নিতে ব্যস্ত ক্রেতারা। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে যেন শত চেষ্টা। টি শার্ট, ফ্রক, লেহেঙ্গা কিনবো। গতবারের তুলনায় এবার মোটামুটি প্রায় সেম মনে হচ্ছে। চয়েজেবল আছে, কিন্তু প্রাইস একটু বেশি তুলনা। হ্যাঁ, অনেক কালেকশন আছে, সুন্দর, কিন্তু প্রাইসটা একটু তুলনামূলক বেশি আছে। যে ড্রেসগুলো আছে খুবই কমফোর্টেবল। আমি সবসময় এখান থেকে কেনাকাটা করি, এবারও এই জন্য আসা। এখন দেখি, ঘুরি, নিচ্ছি। প্রাইসটাও রিজনেবল। দাম একটু বেশি হলেও পণ্যের মান ও নিরিবিলি পরিবেশে কিনতে পেরে খুশি ক্রেতারা। ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে এরই মধ্যে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সাধ্য সাধ্যের মধ্যে নতুন পোশাকে প্রিয়জনকে সাজাতে উপচে পড়া ভিড় রাজধানীর ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলগুলোতে। এবারের ঈদের ছুটি কিছুটা বেশি হওয়ায় অনেক আগেই জমে উঠেছে ঈদ কেনাকাটা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাজধানীর চালের বাজারে অস্থিরতা কমেনি। প্রতি সপ্তাহে বাড়ছে মিনিকেট ও নাজির শাইলের দাম। ঈদের আগে বেড়েছে সব ধরনের মুরগির দাম, বেড়েছে মশলার দামও। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গত কয়েক বছর ধরে চালের বাজারে চলা অস্থিরতা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে গত এক মাসে সরু চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। দোকানিরা বলছেন মৌসুম শেষ হওয়ায় মিনিকেট ও নাজিরশাল চালের সরবরাহ কম। মোটা স্বর্ণা চালও বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি। প্রতি বছরে আপনার সিজনের শেষ দিয়ে একটু চালের দামটা বেশি বাড়ে, কিন্তু এবার অস্বাভাবিক দাম বাড়ছে। আপনার মিনিকেট কেজিতে প্রথমে তো বাড়ছে আপনার কেজিতে 7-8 টাকা, এখন আবার কেজিতে হতে বাড়ছে আপনার 4-5 টাকা। মিনিকেটটা অতিরিক্ত দাম বাড়ছে। মিনিট হলো ভালো মিনিট হলো 90 টাকা কেজি, আর নাজির 85-90 টাকা, নাজির একই অবস্থা। হঠাৎ করেই 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে গেছে মুরগির দাম। ব্রয়লার 220, সোনালী 320 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 640 টাকা কেজি। তবে ডিমের দাম কমেছে ডজনে 20 টাকা। বিক্রি কম দিকে ডিমের দাম বিক্রি কমে গেছে। সোনালীটা 40 থেকে 50 টাকা বাড়ছে মাত্র 2 দিনের ব্যবধানে। মালে আমদানি কম, ঈদ কাছাইতেছে না, এখন একটু বেশি। মাছের বাজারে যেন আগুন লেগেছে। রোজা শুরুর আগ থেকেই মাছের দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। ব্যবসায়ীরা দুষছেন সরবরাহ ঘাটতিকে। মাছের বাজারে তো দাম তো অত্যাধিক দাম, মাছ তো কম, এ কারণেও দাম বেশি, সময় দাম বেশি থাকে। ঈদের আগেই বেড়ে গেছে প্রায় সব রকমের মশলার দাম। 3500 টাকার এলাচ এখন প্রায় 6000 টাকা কেজি। কেজিতে 200 টাকা বেড়ে কিসমিসের দাম এখন 650 টাকা। জিরা ছাড়া সব আইটেমের টুকটাক কিছু বাড়ছে। গোলমরিচ বাড়ছে 100 টাকা, লবঙ্গ মোটামুটি লবঙ্গ মাঝে একটু বাড়ছে ভাই, আবার কমছে। দারচিনির দাম বাড়ছে। আমদানি কম থাকলে দামটা এখানে যারা ইম্পোর্টার আছে ওরা দাম বাড়ায় দেয়। আলু, পেঁয়াজ, টমেটোর দাম নিয়ে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও অন্যান্য সবজির দাম চড়া। রমজানের শেষের দিকে কমেছে ছোলার দাম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সহ ফ্যাসিস্ট বিরোধী ঐক্যকে বিতর্কিত করতে 1-11-এর কুশলীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর উপশহর মাঠে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। আওয়ামী দোসররা রাজনীতিবিদদের চরিত্রে আবারও কালিমা লেপন করে বিনা ভোটের সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায় বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপিকে আবার কিভাবে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটের যে অধিকার, এই ছাত্র সমাজ, এদেশের জনগণ, বৈষম্য বিরোধী ছাত্ররা রক্ত দিয়ে যে গণতন্ত্র ফ্যাসিস্টকে বিদায় করে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, সেই গণতন্ত্র আবার নতুন করে বিপন্ন করার চেষ্টা করছে। এবার থাকছে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 6 উইকেটে 216 রান তোলে মোহামেডান। তাওহিদ হৃদয় অপরাজিত 53 আর মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে আসে 44 রান। জবাবে 117 রানে 7 উইকেট হারিয়ে 26তম ওভারে পরাজয়ের সংখ্যায় পড়ে ধানমন্ডি। তবে এক প্রান্তে আগলে রেখে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান নুরুল হাসান সোহান। শেষ ব্যাটার হিসেবে বিদায় নেয়ার আগে 93 বলে 100 রান করেন ধানমন্ডির অধিনায়ক। আরেক ম্যাচে বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 2 উইকেটে হারিয়েছে আবাহনী। টস হেরে ব্যাটিংয়ে নেমে 199 রানে অল আউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। সর্বোচ্চ 68 রান আসে এনামুল হক বিজয়ের ব্যাটে। জবাবে মোহাম্মদ মিথুনের 76 আর নাজমুল হোসেন শান্তর 43 রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। হাসান নওয়াজের বিধ্বংসী সেঞ্চুরিতে অকল্যান্ডে তৃতীয় টি-20তে নিউজিল্যান্ডকে 9 উইকেটে হারিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে 43 রানে 2 উইকেট হারায় কিউইরা। এরপর তৃতীয় উইকেটে 55 রান যোগ করেন ডেরিল মিচেল ও মার্ক চ্যাপম্যান। 17 রান করে বিদায় নেন মিচেল। অন্যদিকে 44 বলে 94 রানের ইনিংস খেলে দলকে 205 রানের
পুঁজি এনে দেন চ্যাপম্যান। জবাবে ৭৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর সালমান আগা আর হাসান নওয়াজের অবিচ্ছিন্ন ১৩৩ রানের জুটিতে ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন নওয়াজ। তার ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসে টি-২০ ইতিহাসে দ্রুততম ২০০ রান টোপকে জয়ের রেকর্ড করে পাকিস্তান। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই, মন্তব্য এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হয়েছে বললেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ না দেওয়ার আহ্বান। ঈদের লম্বা ছুটিতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ, যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় আশা রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষ। এবং জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শপিং মল সবখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাপ বাড়ছে ব্যাংক পাড়াতেও। প্রবাসী আয়ে আসছে সুখবর। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।